ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। আজকের ভিডিওর বিষয় নবম শ্রেণী সাহিত্য সম্ভার থেকে সৈয়দ মুস্তফা আলীর চিল্কা। যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো তাহলে শুরু করা যাক। চিল্কা, সৈয়দ মুস্তফা আলী। সন্ধ্যাবেলা গোলাপের কুড়িটির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলুম। প্রকৃতি যেন যুগ যুগ ধরে কোটি কোটি কুড়ি তৈরি করার পর আজ এ কুড়িতে তার পরিপূর্ণতা পেয়েছে। সকালবেলা বাগানে গিয়ে দেখি সে কুড়িটি ফুটেছে। কুড়ির ভেতরে প্রকৃতি গোপনে গোপনে পাপড়ির যে নিখুঁত সামঞ্জস্য সাজিয়ে রেখেছিল, সেই সামঞ্জস্য নিয়েই পাপড়িগুলো বাতাসের গায়ে শরীর মেলে দিয়েছে। রেণু যেন রাজকুমারী, আর চতুর্দিকে সার বেঁধে তার সখীরা এক নিস্তব্ধ নৃত্য আরম্ভ করে দিয়েছেন। চুপ করে দেখতে দেখতে আমার মনে হলো সন্ধ্যাবেলার কুড়িতে দেখছিলুম এক সৌন্দর্য, আর সকালবেলার ফোটা ফুলে দেখছি আরেক সৌন্দর্য। এই পরিবর্তনটি যদি আমার চোখের সামনে ঘটত, তবে এই দুই সৌন্দর্যের ভেতর আরও কত সৌন্দর্য দেখতে পেতুম। কিন্তু সে তো হবার নয়। ফুল ফোটে এত ধীরে ধীরে যে তার বিকাশ আর পরিবর্তন তো চোখে পড়ে না। সমস্ত রাত কুড়ির কাছে জেগে রইলেও সৌন্দর্যের ক্রমবিকাশে তার ভিন্ন ভিন্ন রূপ আমার চোখ এড়িয়ে যাবে। ভগবান আমার সে ক্ষোভ চিল্কার পাড়ে ঘুচিয়ে দিলেন। অতি ভোরে চিল্কার সার্কিট হাউসে ঘুম ভাঙল, বারান্দায় কাচ্চা বাচ্চাদের কিচিরমিচির শুনে। আঙ্গুল আশ্রমের ছেলেমেয়েগুলো তাহলে নিশ্চয়ই দুপুর রাতে এসে পৌঁছেছে। দরজা খুলে পূব আকাশের দিকে তাকিয়ে দেখি আমার বাগানের সেই গোলাপ কুড়ি। শুধু এ কুড়ির রং একটু বেশি লালচে। আমার আর পূব আকাশের মাঝখানে বিস্তীর্ণ জলরাশির ওপর এক ফালি শীতির সিঁদুর, কিংবা যেন কোনো রক্তাম্বর ধারিণী গরবিনী চিল্কার ওপর দিয়ে পূব সাগরের পানে যেতে যেতে রক্তাম্বরী নিংড়ে নিংড়ে জল ফেলে ফেলে আমার ওই কুড়ির পেছনে অদৃশ্য হয়ে গিয়েছেন। সুন্দরীর কথা ভুলে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলুম কুড়ির দিকে। সে কুড়ি ফুটতে আরম্ভ করেছে, শুধু এর পাপড়ির আকার অন্য রকমের, সোজা ধারালো তলোয়ারের মতো এক একটি সূর্যরশ্মি দিগ্বলয়ের অন্তরাল থেকে হঠাৎ পূর্ব গগনপানে ধেয়ে ওঠে। অসংখ্য রশ্মি অর্ধচক্রাকারে আকাশ ছেয়ে ফেলেছে। তাদের কেন্দ্র ঘুমন্ত রাজকুমারীর এখনও দেখা নেই। আকাশের লাল ক্রমেই কমে আসতে লাগল। চিল্কার রাঙা জলের ফালি গোলাপি হয়ে হয়ে শেষটায় নীলাম্বরী পড়তে আরম্ভ করেছে। চতুর্দিকে আর সব কিছু পাণ্ডু, যেন হিমানীর গ্লানি মাখা। সবিতা স্বপ্রকাশ হলেন। আলোতে আলোতে হিমানীর সর্বগ্লানি ঘুচে যাচ্ছে। পূব আকাশের দিকে ধেয়ে ওঠা সূর্য অসিরাজে সবিতা সংহরণ করে নিয়েছেন। জাদুকর তার ভানুমতির ইন্দ্রজাল অদৃশ্য করে পূর্ণ মহিমায় রঙ্গমঞ্চে একা দাঁড়িয়ে রইলেন। আমারই চোখের সামনে আমার বাগানের গোলাপের কুড়িটি ফুটে উঠল। এর সম্পূর্ণ ফোটাটি আমি প্রাণ ভরে দেখলুম। এর কিছুই ফাঁকি গেল না। কিন্তু এই ফোটা গোলাপের ফোটার চেয়ে কত লক্ষ গুণে গম্ভীর। এর ব্যাপ্তি বিশ্ব চরাচর ছড়িয়ে এবং হয়তো ছাড়িয়ে। আমার মনে আর কোনো ক্ষোভ রইল না। আলো ফুটেছে, কিন্তু জলে বাতাসে ডাঙায় আকাশে এখনও যেন কি এক আবেশ জড়ানো। চিল্কার জল কেমন যেন একটা নীলফুরি রং মেখে নিয়েছে। এ রং সমুদ্রের জল চেনে না। দেশের বিলে বিদেশের ব্লু ডান উবেও নীলের এ আভাস আমি কখনো দেখিনি। তবে কি চিল্কা একদিকে যেমন হ্রদ, অন্যদিকে তেমনি সমুদ্রের সঙ্গে জোড়া বলে সাদার আর নীলে মিশে গিয়ে নীলফুরি রং ধরেছে? তাই হবে। বর্ষায় নাকি নদীর অপর্যাপ্ত জল হ্রদে নেমে এসে তার নোনা জলকে মিঠা করে দেয়। শীতে নাকি সমুদ্রের জোয়ারের মারে জল ফের
নোনা হয়ে যায়। নীলফুরির মাঝখানে ওই বিরাট কালো পোচ কিসের? মন্দ মধুর ঠান্ডা হাওয়া বইছে বলে সে পোচ আবার অল্প অল্প দুলছে। স্টিম লঞ্চ ক্রমেই কালো পোচের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি সেই কালো ফালিটা জল ছেড়ে আকাশের দিকে হাওয়ায় ভর করে উড়ে চলল। লক্ষ লক্ষ পাখি, এরা নাকি এসেছে সাইবেরিয়া থেকে, হিমালয় থেকে। ঠিকই তো, এদেরই তো আমি দেখেছি খাসিয়া পাহাড়ের পায়ের কাছে, ডাউকির হাওড়ে হাওড়ে, চেরাপুঞ্জির জলে ভর্তি বিলে বিলে। চিল্কার সমস্ত সৌন্দর্য এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। হৃৎপিণ্ডটা কে যেন শক্ত হাতে মুচড়ে দিল। বুক থেকে কি যেন একটা উঠে এসে গলাটাকে বন্ধ করে দিল। আর যেন ঢোক গিলতে পারছি নে। মাথার ওপরকার আকাশ ছেয়ে ফেলে শুভ্র মল্লিকার পাপড়ি ছড়ালে কে? পাপড়িগুলো অতি ধীরে ধীরে কেঁপে কেঁপে এদিক ওদিক হয়ে হয়ে জলের দিকে নেমে আসছে। বিলেতের বরফ বর্ষণ এর কাছে হার মানে। এ তো সেই পাখিগুলোর বুক, এদের পিঠের রং কালো। তাই তারা যখন জলে বসে থাকে তখন মনে হয় এরা হ্রদের নীল চোখের কৃষ্ণাঞ্জন। আর আকাশ থেকে যখন নেমে আসে তখন ওপরের দিকে তাকিয়ে দেখি শীত মল্লিকা বর্ষণ। পাশে ভাগ্নি কৃষ্ণা বসেছিল। বললে, মামা ওই দেখো চিল্কার দেবী কালিমার দ্বীপ, ওখানে জল নেই, ঘাস নেই, তোমার টাকের মতো সব কিছু খা খা করছে। টাকের কথা ওঠাতে বিরক্ত হয়ে দ্বীপের দিকে না তাকিয়ে তাকালুম রোষ কষান্বিত লোচনে কৃষ্ণার চোখের দিকে। সেখানে দেখি চিল্কার মাধুরী। কৃষ্ণার চোখে সাদা যেন সাদা হতে হতে নীলফুরি হয়ে গিয়েছে, আর তার গায়ের কালো রং দিয়ে চোখের চতুর্দিকে স্বয়ং বিশ্বকর্মা এঁকে দিয়েছেন কৃষ্ণাঞ্জন। ভগবান একই সৌন্দর্য কত না ভিন্ন ভিন্ন রূপে দেখান। শিশুর খলখলে হাসি আমি শুনেছি নির্ঝরিণীর কলকল রোলে। বিগলিত মাতৃস্তন্য দেখেছি আরবের মরুভূমির বুক ফেটে বেরিয়ে আসা সুধারসে। নবজাত শিশুর গাত্র গন্ধে পেয়েছি প্রথম আষাঢ়ের ভিজে মাটির গন্ধ। রসময় পাঠক, এইবারে আমি তোমার একটু করুণা ভিক্ষা করি। আমি কাব্যরস ভিন্ন অন্য আরও দু একটি রসের সন্ধান করি, তারই একটি খাদ্যরস। চিল্কার এ পাখির রস আমি চেখেছি দেশে, আবার লোভ হলো। সঙ্গে ছিল সব বন্দুক পারিকুদের রাজা। তার বন্দুকের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালুম। সঙ্গে সঙ্গে মনে মনে চিল্কার কালীকে স্মরণ করে বললুম, গোটা পাঁচেক পাখি দাও না মা। তারপর ভাবলুম, না, অত বেশি চাওয়াচাওয়ি ভালো নয়। দেবীকে দেখাতে হবে আমি কত অল্পেতেই সন্তুষ্ট হই। মনে মনে বললুম, আচ্ছা, না হয় 5টা নাই বা দিলে, গোটা 2-3 দিলেই হবে। আমার খাইমাইজি বড্ডই কম। বলেই একটা ইরানি গল্প মনে পড়ে যাওয়াতে হাসি পেল। এক ইরানি দরবেশ ভগবানকে উদ্দেশ্য করে বললে, হে আল্লাহ তালা, আমাকে 1025 তুমান দাও। আমি তোমার কিরে কেটে বলছি, তার থেকে 5000 তুমান গরিব দুঃখীদের ভেতর দান খয়রাত করে বিলোব। আমাকে বিশ্বাস করতে পারছো না? আচ্ছা, তাহলে তোমার 5000 তুমান কেটে নিয়ে আমাকে 20,000ই দাও। চিল্কা হ্রদ বিস্তর ছোট ছোট দ্বীপে ভর্তি। মাত্র একটি ছাড়া নাকি সবকটাতেই মিষ্টি জল পাওয়া যায়। এসব দ্বীপে থাকে গরিব জেলেরা। ডাঙার সঙ্গে এদের কোনো যোগসূত্র নেই। এদের পোস্ট অফিস নেই, টেলিগ্রামের তার ডাঙার সঙ্গে দ্বীপের মানুষকে কাছাকাছি এনে দেয়নি। আর আপন দ্বীপের বাইরে বিশ্ব সংসারের কাকেই বা এরা চেনে যে ওরা এদের টেলিগ্রাম পাঠাবে, ওরা এদের কুশল সংবাদ জানতে চাইবে। আমি ভাবলুম, আমার দেশে নাগা গারোরা পর্যন্ত মাঝে মাঝে পাহাড় থেকে নেমে পায়ে হেঁটে কিংবা বাসে করে শহরে যায়, এটা সেটা দেখে, ফুটপাতের দোকানে বসে চা খায়, সিনেমা যায়, কেনাকাটাও করে। এই উড়িষ্যারই আদিবাসীরা মাঝে মাঝে বন থেকে বেরিয়ে এসে আমাদের বাড়িঘর দেখে,
হয়তো মনে মনে সংকল্প করে বনের ভেতরই ওদের জীবনকে আরও সমৃদ্ধ করবে, কিন্তু চিল্কার দ্বীপবাসীরা সৃষ্টি সেই আদিমকাল থেকেই দ্বীপবাসী। আজ যেসব জিনিসপত্র দিয়ে তারা মাছ ধরে 2000 বছর পূর্বেই তাই দিয়ে তারা মাছ ধরেছে। সভ্যতার শ্রীবৃদ্ধি, বিজ্ঞানের প্রসার এদের কোনো কাজে লাগেনি। হয়তো ভালোই আছে। ফার্সিতে বলে দূরবাস খুশবাস, দূরে আছে ভালোই আছে। টমাস কেম্পিসও বলেছেন, যতবার আমি মানব সমাজে গিয়েছি ততবারই আমি খানিকটে মনুষ্যত্ব হারিয়ে বাড়ি ফিরেছি। হয়তো সভ্যতার আওতায় না এসে এরা সত্যই সভ্যতর। চিল্কার বড় দ্বীপ পারিকুদ, ডাঙা থেকে মাইল 8 দূর হবে। দ্বীপে নেমে খানিকক্ষণ চলার পর মনে হলো, কোথায় চিল্কা, কোথায় তার নীলফুরি জল, কোথায় দূর দূরান্তের সিন্ধুরেখা, আর কোথায় বা কৃষ্ণপক্ষ পক্ষীর শুভ্র বক্ষের মল্লিকা বর্ষণ। এ তো দেখছি পূর্ববাংলার পাড়াগা। রাস্তার ওপর সাদা ধুলো, দুদিকে রাস্তার জন্য মাটি তোলার ফলে লাইন বেঁধে ডোবার শাড়ি, তাতে ফুটেছে ছোট ছোট শ্বেতপদ্ম, রক্তপদ্ম। মাছরাঙা ওড়াউড়ি করছে, আর মাঝে মাঝে এক পায়ে দাঁড়িয়ে ধ্যানমগ্ন বক। মোষগুলো গলা অবধি জলে ডুবিয়ে চোখ বন্ধ করে ধীরে গম্ভীরে মাথা নাড়ছে। শুধু পূব বাংলার জমির মতো এ জমি উর্বরা নয়, তাই ক্ষেত খামারের চিহ্ন কম। রোদ চড়ছে, দূরগ্রামের শ্যামশ্রীর দিকে তাকিয়ে চোখ জুড়োয়। ওইখানে পৌঁছতে পারলে হয়। শহরের লোক এতখানি হেঁটে অভ্যাস নেই, ক্লান্তি বোধ হচ্ছে। সঙ্গে পারিকুদের রাজা। রাজবাড়িতে পৌঁছে দুদণ্ড জিরিয়ে নিলুম। সেখানে বিরাট বিরাট কৌচো সোফা, 10 হাতি খাড়া আয়না, জগদ্দল কারবার আলমারি, সোনার সিংহাসন, মার্বেল টপ টেবিল, বাথটাব, ঝাড় ফানুস, আরও কত কী। এসব ওই গরিব জেলেদের পয়সায়? অবিশ্বাস্য। কলকাতা থেকে ট্রেনে এসেছে চিল্কার পার অবধি। তারপর কত চেল্লাচেল্লি হই হুল্লোড়ের ভেতর এগুলোকে নৌকায় চাপানো হয়েছে, নামাতে হয়েছে। কত লোক মাথার ঘাম পায়ে ফেলে এগুলোকে রাজবাড়ি পর্যন্ত কাঁধে করে বয়ে এনেছে, পরিমরি হয়ে ওপরের তলায় তুলেছে। শুধু রাজপরিবার এগুলো ব্যবহার করেন। রাজপরিবার বলতে উপস্থিত রাজা আর রানী, আর আজ সকালের মতো আমরা। সূর্য মধ্য গগনে, লঞ্চ পূর্ব দিকে সমুদ্রের পানে ধাওয়া করেছে, যেখানে হ্রদের সঙ্গে সমুদ্রের সঙ্গম। পূর্ব দিগন্তে যেখানে সমুদ্র আর হ্রদ আকাশের সঙ্গে মিশেছে, সে জায়গা ঝাপসা হয়ে আছে। মনে হয় হ্রদ দূরে যেতে যেতে হঠাৎ যেন কোথাও অসীম শূন্যে লীন হয়ে গিয়েছে। গ্রীষ্মের দ্বিপ্রহরে গরমের দেশের দগ্ধতাম্র দিগন্তে যে আস্বচ্ছ ছায়ানৃত্য আরম্ভ হয়, এখানে যেন তারই এক অন্য রূপ। এখানে যেন অশরীরী বাষ্প নৃত্য আরম্ভ হয়েছে, আর তারই আড়ালে হ্রদের শেষ, সমুদ্রের আরম্ভ। সমুদ্র বক্ষে আকাশের চুম্বনে সব কিছু ঢাকা পড়ে গিয়েছে। তাই পশ্চিমমুখ হয়ে বসলুম ডাঙার দিকে তাকিয়ে। পাখিরা সব গেল কোথায়? শুধু 2-1টি ঝাঁক হেতা হেতায়। বোধহয় ঠান্ডা দেশের প্রাণী বলে দ্বীপের গাছতলার ঠান্ডাতে আশ্রয় নিয়েছে। কত রকমের নীল রং দেখছি। হ্রদের জল দুপুর রোদে অতি হালকা ফিকে নীল হয়ে গিয়েছে। হ্রদের পরে পাড়ে গ্রামের রং এমনিতে ঘন সবুজ, কিন্তু এখন দেখাচ্ছে হ্রদের জলের চেয়ে একটুখানি ঘনতর নীল। গ্রামের পেছনে পাহাড়, তার রং আরও একটু বেশি ঘন নীল, এবং সর্বশেষে পাহাড়ের পেছনের আকাশ ঘোর নীল। এ কী করে সম্ভব হয় জানি নে। গ্রামের গাছপালা, পাহাড়ের ঝোপঝাড় হয় সবুজ রঙের, কিন্তু আজ এরা নীলের ছোপ মেখে নিল কী করে? তবে কি আমার আর পাহাড়ের মাঝখানে দীর্ঘ নীল বিস্তৃতি আমার চোখ দুটিকে নীলাঞ্জন কিংবা নীল চশমা পরিয়ে দিয়েছে যে আমি সব কিছুই নীল দেখছি? ম্যাজিশিয়ানরা দেখেছি মাথার ওপরে হাত তুলে এক প্যাক তাস ছেড়ে দেয়, আর আলগা তাসগুলো জুড়ে গিয়ে ভাজে ভাজে নেমে আসে।
এখানে যেন আকাশের অন্তরাল থেকে কোনো এক জাদুকর আকাশ, পাহাড়, বন, জল, এই হরতন, চিরতন, রোহিতন, ইস্কাপনের চারখানা তাজ জুড়ে দিয়ে ভাজে ভাজে লটকে দিয়েছেন। কিন্তু এ ওস্তাদ লাল কালোর দুরং না দিয়ে, মেলায় তসবির না এঁকে, এক নীলের ভিন্ন ভিন্ন আভাস দিয়ে অপূর্ব এক ভেলকিবাজি দেখাচ্ছেন। হ্রদের বুকে হাওয়া এতটুকু আঁচড় কাটেনি, একেবারে সম্পূর্ণ নিখিরকিচ। শুধু আমাদের লঞ্চ যেন চিরুনির মতো ইন্দুপুরীর কোনো এক রমণীর দীর্ঘ বিন্যস্ত নীল কুন্তলে সিথি কেটে কেটে সমুদ্র সীমান্তের দিকে এগিয়ে চলেছে। সিথির দুদিকে চূর্ণ কুন্তলের ফেনা উচ্ছ্বসিত হয়ে উঠেছে, কিন্তু এ গরবিনীর কুন্তল দাম এমনই বিপুল যে চিরুনি বেশি দূর এগোতে না এগোতেই দেখতে পাই দুদিকের ঘন কুন্তল সিথিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। চতুর্দিকে অসীম শান্তি পরিব্যাপ্ত। শুধু লঞ্চের মোটরটার একখানা শব্দ কর্ণে পীড়া দেয়। সান্ত্বনা শুধু এইটুকু, এই নীলিমার সৌন্দর্য মাধুরীতে ডুব দিলে কানে এসে মোটরের শব্দ পৌঁছায় না। যোগশাস্ত্রে পতঞ্জলি চিত্রবৃত্তি নিরোধের অনেক পন্থার নির্দেশ দিয়েছেন, এটা দিলেন না কেন? এবারে সূর্যাস্ত। পশ্চিমের আকাশ হয়ে গিয়েছে টুকটুকে লাল। আকাশ যেন প্রথমটায় তার নীল কপালের সিঁথিতে এক ফালি সিঁদুর মেখেছিলেন, তারপর তার খোকা কচি হাতের এলোপাতারি থাবড়া দিয়ে এখানে ওখানে খাবলা খাবলা সিঁদুর লাগিয়ে দিয়েছে। মা শেষটায় সমস্ত মাথায় সিঁদুর মেখে নিয়েছেন। নীলে লালে মিশে গিয়ে বেগুনি হয়, তাই বোধহয় হ্রদের জল বেগুনি হয়ে গিয়েছে। আজকে সূর্যাস্ত বড় অল্প সময় শেষ হয়ে গেল। আকাশে মেঘ থাকলে তারা সূর্যাস্তের লালিমা খানিকটা শুষে নেয়, এবং সূর্য পাহাড়ের আড়ালে চলে যাওয়ার পরও মহফিল শেষের তানপুরার রেশের মতো খানিকক্ষণ আকাশ, বাতাস, জলস্থল রাঙিয়ে রাখে। দিল্লির কবি গালিব সাহেব এই শেষ রেশটুকুর ওপর হাড়ে হাড়ে চটা ছিলেন। তার দুরবস্থা তখন চরমে, বাড়িখানা ঝুরঝুরে। এক বন্ধুকে চিঠি লিখেছিলেন, অগর পানি বরস্তা 1 ঘন্টা তো ছদ বরস্তি 2 ঘন্টে। জল যদি বর্ষে 1 ঘন্টা তো ছাদ বর্ষে 2 ঘন্টা। 2-1 ঝাঁক পাখি এখানে ওখানে। পারিকুদের রাজাকে বললুম, 2-1টা মারো না। রাজার রাজকীয় চাল। পাখি দেখলে চাকরকে ধীরে সুস্থে বলেন, বন্দুকো। চাকর রাজার রাজা, তার চাল আরও ভারিক্কি। আরও ধীরে সুস্থে কেস খুলে বন্দুক এগিয়ে দেয়। রাজা গদাইলস্করি চালে বন্দুকও জোড়া লাগিয়ে বলেন, কার্তুজো। করে করে সব যখন তৈরি, তখন পাখিরা সাইবেরিয়া চলে গিয়েছে। তবে কি রাজার তাক খারাপ? তবু ভদ্রতার খাতিরে 2-1টা গুলি ছুড়লেন। ফলং শূন্যং। আমার একটা গল্প মনে পড়ে গেল। বড়লাট গেছেন বড়দায় পাখি শিকারে। আমাদের ওস্তাদ শিকারী রহমত মিয়া গেছেন সঙ্গে। সন্ধ্যায় যখন ওস্তাদ বাড়ি ফিরলেন, তখন বাচ্চা শিকারীরা উদ্গ্রীব হয়ে শুধালে, বড়লাট সাহেবের তাক কী রকম? ওস্তাদ প্রথমটায় কাড়ে না, শেষটায় চাপে পড়ে বললেন, বড়লাটের মতো শিকারী হয় না, আশ্চর্য তার তাক। কিন্তু আজ ক্ষুদাতালা পাখিদের প্রতি সদয় মেহেরবান ছিলেন। পূর্ব পশ্চিমে যেন দেখুন হাসি। ইলেকট্রিকেতে খবর পাঠালো, না বয়স্কা উটের নিশানে নিশানে কথাবার্তা। পশ্চিমে লালের ইশারায় পূর্ব লাল হয় এবং সেই লাল ফিকে হচ্ছে। কি গোপন কায়দায় তার খবর পূর্বে পৌঁছাচ্ছে? মাঝের বিস্তীর্ণ আকাশ তো ফিকে, কোনো রং নেই, ফেরফার নেই। কী করে এর হাসি ওর গায়ে গিয়ে লাগে, এর বেদনা ওর বুকের সারায় প্রকাশ পায়? আধা আলো অন্ধকারে সাতপাড়া দ্বীপে নামলুম। আমবাগানের ভেতর ছোট একটি ডাকবাংলো। লাঙ্গুর আশ্রমের কাচ্চা বাচ্চারা কিচিরমিচির করছে। খানিক পরে চিল্কা হ্রদের তাজা মাছ ভাজার গন্ধ নাকে এলো। সর্বাঙ্গে ক্লান্তি। কখন খেলুম, কখন ঘুমিয়ে পড়লুম, কিচ্ছু মনে নেই। শেষ রাত্রে ঘুম ভাঙল।
দেখি আমার অজান্তে বাতিওয়ালারা এসে আসমানের ফরাসে এখানে ওখানে তারার মোমবাতি জ্বালিয়ে রেখে গিয়েছে। এবারে শেষ রাতের মুশায়েরা বসবে, আম গাছ মাথা দোলাবে, ঝিঝি নুপুর বাজাবে, পুবের বাতাস মজলিসের সর্বাঙ্গে গোলাপ জল ছিটিয়ে ঠান্ডা করে যাবে। তারপর দেখি দূর সাগরের ওপারে লাল মদের ভার থেকে চাঁদ উঠলেন ধীরে ধীরে, গা টেনে টেনে। সকলের মুখে হাসি ফুটল। অন্ধকার আকাশে যেসব মোসাহেবরা গা ঢাকা দিয়েছিলেন তাদেরও চেনা গেল। ছোট্ট বাচ্চা যেমন মুশায়েরার মাঝখানে ঘুমিয়ে পড়ে, আমি আবার তেমন ঘুমিয়ে পড়লুম। ভোর হলো। আজ আমার ছুটি শেষ। আপিসের কথা মনে পড়তেই সর্বাঙ্গ হিম হয়ে গেল। লঞ্চে উঠে পাড়ের পানে রওনা দিলুম। সে সকালেও অনেক নবীন সৌন্দর্য দেখা দিয়েছিল, কিন্তু আপিসের জুজু আমার পঞ্চন্দিও অসাড় করে দিয়েছে। যেন দুপসাঁতার দিয়ে ডাঙায় পৌঁছে আপিস আর অদিষ্টকে অভিসম্প্রাপ্ত দিতে দিতে কটক এলুম। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। তোমাদের কেমন লাগছে অডিওগুলো শুনতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।